হ্যালো বন্ধুরা, মিস নাইট অ্যান্ড ডের এপিসোড 13কে নিয়ে ফিরে এলাম। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখানে আমরা দেখতে পাচ্ছি জিয়ং এখানে মিজিনকে বাড়ি পৌঁছে দিতে আসে আর ওকে বলে আমরা তো এবার থেকে ডেট করছি নাকি, কি বলো? দুবার দুবার তো আমাদের কিস করা হয়েই গেছে। মিজিন বলে ধীরে বলো, আমার বাবা মাকেও শুনে নেবে। তখন জিয়ং বলে এত লজ্জা পাওয়ার কি আছে, তোমার জন্য আমার চিন্তা হয়। তুমি প্রমিস করো এবার থেকে যাই প্রবলেম হবে সব আমাকে বলবে। এরপর মিজিন যখন বাড়ির ভেতর ঢোকে ওর মা বলে আমি জানি জিয়ং এসেছিল, ওকে সঙ্গে করে নিয়ে এলি না কেন? ওর বাবা বাইরে থেকে খাবার নিয়ে ফিরছিল। এরপর ওর বাবা ওকে লুকিয়ে লুকিয়ে বলে আমি সবটাই শুনেছি, তোর সাথে ওর ক্লোজনেস অনেকটাই বেড়েছে। মিজিন বুঝতে পারে যে ওর বাবা বাইরেই গেছিল আর ওদের কথা শুনে নেয়, তাই মাকে এগুলো বলতে মানা করে। ওর মা ওর বাবাকে অনেক করে জিজ্ঞেস করার চেষ্টাও করে। এদিকে মিজিনের লজ্জা লাগে, কারণ জিয়ং নিজের মুখে স্বীকার করেছে যে ওরা ডেটিং করছে। এটা নিয়ে মিজিনের মা মিজিনের বাবাকে অনেকবার জিজ্ঞেস করে যে তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ, বলো। কিন্তু ওর বাবা কিছুই বলে না। তার পরের সিন আমরা প্রসিকিউটরের অফিসে দেখতে পাই। এখানে মিজিং আর জিয়ং একে অপরের সাথে চ্যাটে কথা বলতে থাকে আর এটাতে ইমসান হাসতে থাকে, যেটা দেখে প্রসিকিউটর জিয়ং এর জুনিয়র অবাক হয়ে যায়। ভাবে যে ইমসান আর এখানে জিয়ং দুজনেই একে অপরের থেকে হাসছে কেন, ব্যাপারটা কি, দুজনেই কি পাগল হয়ে গেল? এটা দেখে ওরা দুজনেই বুঝতে পারে না। তারপরের সিন আমরা ইমসানকে দেখি। ইমসান এখানে কোথাও একটা যাচ্ছিল, ও লুকিয়ে লুকিয়ে যেতে থাকে। কুয়নের চোখ এড়িয়ে কুয়ন ওর হাত ধরে টানতে টানতে ওকে নিচে নিয়ে যায়। কুয়ন ওকে কোল্ড কফি খেতে বলে। এখানে ইমসান বলে আমি তোমাকে ইগনোর করছি, তুমি বুঝতে পারছো না? তুমি কি এখনো আমার প্রতি ফিল করে আছো? আমি কিন্তু তোমাকে সেইভাবে সেমভাবে ফিল করি না। কোন বলে আমি এটা জানি, অ্যাটলিস্ট তুমি তো আমার প্রতি অ্যাট্রাক্ট হও, এটুকুই আমার জন্য যথেষ্ট। ইমসান লজ্জা পেয়ে ওখান থেকে চলে যায়। এরপরে প্রসিকিউটর জিয়ং আর ওর জুনিয়র দুজনেই আসে, বলে তুমি হাসছো কেন? জিয়ংকে জুনিয়র জিজ্ঞেস করলে জিয়ং বলে জানি না, আজকে মনটা বেশ ভালো আছে, চলো আমরা একসাথে লাঞ্চ করতে যাই। এরপর জিয়ং আর ওর জুনিয়র দুজনে মিলে এখানে একসাথে লাঞ্চ করতে যায়। তখন বলে তুমি কি বলতে চাইছো বলো। এখানে আমরা জিয়ংকে দেখি ও আবারও মিজিনের সাথে চ্যাটে কথা বলতে বলে আর ওকে লেখে রাত্রিরে আমরা একসাথেই ডিনার করব। কিন্তু এখানে মিজিন বাড়ি চলে যাওয়ার পর হঠাৎ যখন এখানে রিপ্লাই করতে যাবে ভাবে, তখন ওর মনে পড়ে যায় যে আজকে বিকালে অফিস থেকে বেরোনোর সময় ফোনটা আনতেই ভুলে গেছে, ফোনটাও অফিসের টেবিলে ফেলে এসেছে। এদিকে এখানে দেখা যায় যে ইমসান এখানে ফোনটা ফেলে যাওয়াতে মিজিন ফিল করে যে ও আজকেই ধরা পড়ে যাবে জিয়ংয়ের কাছে। জিয়ং জেনে যাবে যে মিজিন আর ইমসান দুজনেই একই পার্সন। এই কথাটা মনে আসতেই ও ভয়ে চমকে ওঠে আর ছুটতে ছুটতে প্রসিকিউটরের অফিসে চলে যায়। প্রসিকিউটররা তখন দুজনে এখানে ডিনার করে বাড়ি ফিরছিল। এখানে প্রসিকিউটর জিয়ংয়ের জুনিয়র কিছু কফি আনতে গেলে জিয়ং নিজে উপরে উঠে যায়, লিফটে করে একদিকে তো উপরে উঠছে আর এখানে মিজিন নিজের ফোনটা নিয়ে পালাবার চেষ্টা করছে। ঠিক তখনই জিয়ং ওই রুমের ভেতর ঢুকে যায় আর মিজিন নিজের মুখটা হাত দিয়ে চেপে নিয়ে টেবিলের তলায় লুকিয়ে বসে পড়ে। ঠিক তখনই এখানে জিয়ংয়ের ফোনটা বাজলে মিজিং ফাঁক বুঝে ওখান থেকে পালিয়ে যায়। মিজিং এর পর ছুটতেই থাকে, জিয়ং ওর পিছু করতে থাকে। জিয়ং ফিল করে যে কেউ একটা আমার রুমে এসেছিল আর এখন পালিয়ে যাচ্ছে। অবশেষে এখানে মিজিং জিয়ংয়ের কাছে ধরা পড়ে যায়। জিয়ং বলে তুমি এখানে কি করছো? মিজিন বলে আমি তো তোমাকেই দেখা করতে এসেছি। এরপর জিয়ং বলে তাহলে তুমি এসো, আমার রুমে চলে এসো। যে চেম্বারে ওরা বসতো সেখানে নিয়ে যায়। এই জায়গাটা দেখে মিজেনের মনে পড়ে যায় প্রথম দিন কাজে আসার কথা। সমস্ত কিছু ওর বড্ড ভালো লাগে, এটাই ওর জীবনের সব থেকে আনন্দের স্থান, যেখানে ওর সর্বক্ষণ থেকে জিয়ংয়ের সাথে টাইম স্পেন্ড করতে পারে। ঠিক তখনই জিয়ংয়ের জুনিয়র চলে আসে ওদের সকলের জন্য কেক আর কফি নিয়ে। তো এখানে মিজিন হঠাৎ করে মুখ ফসকে বেড়ে ফেলে যে হ্যাঁ, কেক আর কফি তো তুমি খেতে খুব ভালোবাসো। এটা শুনে ওরা দুজনেই বলে তুমি জানলে কি করে। এরপরে ওরা দুজনে টেবিলের দিকে খেতে বসতে যায়, যে জায়গাটার দিক ও আগে থেকেই মিজিন জানতো। এটা দেখে ওরা দুজনে সন্দেহ করে। তারপর ওরা তিনজনে মিলে একসাথে কফি আর কেক আনন্দ করেই খায়। সবকিছু খাওয়ার পর জিয়ং আর মিজিন দুজনে হাত ধরে বাড়ি ফেরে। তখন ও বলে যে তোমাকে একটা কথা বলতে চাই, আমাদের সম্পর্কটা কি সবাইকে জানাবো? তো মিজিন বলে এখনই কাউকে নয়। এরপর দুজন দুজনকে হাগ করে বিদায় জানায়। আর জিয়ং আজকে সারা রাত কাজ করবে এটাইও বলে। ওরা দুজনেই এখানে কাজে অনেক ব্যস্ত হয়ে পড়ে।
এদিকে জিয়ংরা ডক্টর চিয়লগের কাছ থেকে কিছু ওষুধপত্রের খোঁজ পেয়েছে। রিপোর্ট অনুযায়ী উনি নাকি ইলিগাল ওষুধের ব্যবসা করতো, যে ওষুধগুলো এক প্রকার ড্রাগস হিসাবে ইউজ হতো আর যেগুলো নাইট ক্লাবের মধ্যে ছড়িয়ে দেওয়া হতো। এটা নিয়ে ডক্টর চিয়লগাকে প্রশ্ন করা হলে উনি বলে, আমি সব কিছুই জানি না, আমি শুধু লিমসানের সাথে একবার শেষবারের মতো কথা বলতে চাই। তো এখানে লিমসানকে আনা হয়। লিমসান মাইকটা বন্ধ করে দেয়। তখনও বলে, আমি জানি তোমার এই কথাটা হয়তো মিথ্যে হতে পারে, তাও তোমাকে আমি একবার বিশ্বাস করতে চাই, তুমি বলো তুমি কিভাবে আমাকে হেল্প করতে পারবে। তখন ইনসান বলে, আমি শেষবারের মতন ওই লোকটাকে দেখেছিলাম, আর যে আসল খুনি তার শরীর থেকে একটা অদ্ভুত গন্ধ বের হয়, মানে একটা অদ্ভুত স্মেল, যেটা আমি শুকে হয়তো বলে দিতে পারবো। এরপর ইমসানকে বলে এর অফিসে যে জিয়ংরা, যে আমরা কি ডক্টরকে ফাইনালি ধরবো। ইমসান বলে উনি অতটাও খারাপ মানুষ নয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন একবার ওর সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওর আন্টি তখন ডক্টর চিয়লগার কাছেই নিয়ে গেছিল, আর ডক্টর চিয়লগা ওর সাথে খুব ভালো বিহেভিয়ার করেছিল, তাই ডক্টর চিয়লগা যে একজন খুনি নয় এই ব্যাপারে একদম কনফার্ম ছিল। এই ব্যাপারটা ওদের কোওয়ার্কারদের মধ্যেও ছড়িয়ে যায়। কোওয়ার্কাররা সকলেই এখানে সন্দেহ করতে থাকে, ওদের হেড প্রসিকিউটরও এটাই বলতে থাকে। এর পরের সিনে আমরা সেই ডিটেকটিভকে দেখতে পাই। ডিটেকটিভ এখানে জিয়ং এর ব্যাপারে জানতে চায়, কারণ জিয়ংই কি সেই ছোট্ট বাচ্চা ছেলেটা যে নিজের মায়ের খোঁজ করত। এরপর জিয়ং এর সাথেও গল্প করে আর কিছু কথা বলে, যে আপনি সাসপিসিয়াস কিছু ডক্টর চিয়লগার মধ্যে দেখেছিলেন। ও তখন বলে, উনি বাঁ হাতি, এর বেশি কিছু আমি দেখিনি। এই ব্যাপারটাকে একটা সূত্র হিসেবে ধরে জিয়ং এটা মনে রাখে। আর ডিটেকটিভ বলে, যাক ছেলেটা খুব ভালো একজন মানুষ হয়েছে। তারপরে এখানে দেখি যে ওনার অনেকদিন ট্রিটমেন্ট চলেছে, তারপর উনি তাড়াতাড়ি রিটায়ার হয়ে গেছে। তো উনি এসবের সাথে যুক্ত হলে কি করে। এখানে যে হেড ডিটেকটিভ থাকে সেও বলতে থাকে যে এসবের সাথে ডক্টর চিয়লগাকে কেন ইনভলভ করা হচ্ছে। আমার সত্যি মনে হচ্ছে তুমি এখনো কিছু একটা ভুল করছো, আসল কালপিটকে ধরে বের করো। তুমি এখনো ওই খুনের ব্যাপারে বা কিডন্যাপের ব্যাপারে এখানে কিছু প্রুফ করতে পারোনি। তার পরের মুহূর্তে আমরা প্রসিকিউটর চিয়ন হুইকে দেখতে পাই। হুই এখানে আসে অ্যাকচুয়ালি জিয়ং এর সাথে কোহলি এখানে কোয়ার্ক করে এই ব্যাপারটাকে তাড়াতাড়ি সলভ করার জন্য। বিষয়টা দেখে মিজিন বলে, এই মেয়েটা আবার কে। তখন জিও প্রসিকিউটরের জুনিয়র বলে যে এই হুইয়ের সাথে কোনো এক সময় ওরা একসাথেই পড়াশোনা করতো, একসাথেই কাজ করতো, আর হুই এখানে বহুবার জিয়ংকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে, ওদের মধ্যে একটা মিষ্টি সম্পর্কও আছে, কিন্তু এখানে জিয়ং বেশি ইন্টারেস্ট দেখায়নি। তো এই কারণে ইমসান এখানে জেলাস ফিল করতে থাকে। ওরা দুজনে একসাথে ডিনার করবে বলে এখানে ব্যাপারটাকে পুরো ভেস্তে দেয়। ইচ্ছা করে রাত্রিরের ডিনার তাড়াতাড়ি অর্ডার করে দেয়, বলে আমরা এখানে সকলে মিলে একসাথে খাবো, কারণ ইমসান কখনোই চায় না যে জিয়ং আর এখানে হুই একসাথে টাইম স্পেন্ড করুক। এরপর রাতের বেলা নিজের রুমে গিয়ে দরজাগুলোকে ভালো করে লক করে দেয়। তারপরে ও নিজের ফোন নিয়ে বিছানায় শুয়ে পড়ে। প্রথম এসএমএসটাই ও জিয়ংকে পাঠায়। জিয়ংকে বলে, তোমার রাত্রিরের খাওয়া কমপ্লিট। জিয়ং বলে, আমি তো এখনো কাজেই আছি, কাজই করবো আজকে সারা রাত। কথাটা শুনে এখানে মিজিনের একটুখানি মন খারাপ হয়ে যায়, কারণ আজকে রাত্রিরে তার মানে ও চিয়ন হুইয়ের সাথে সারা রাত কাজ করবে, না জানি ওদের মধ্যে কি হবে। এটা নিয়ে আর ইমসান ওকে মেসেজ করে না। এদিকে চিয়ন হুই ওকে বলে যে তুমি আমার সাথে শিয়ল যাবে, কারণ আমি তাড়াতাড়ি ভাবছি রিটায়ারমেন্ট নিয়ে নেবো। জিয়ং অবশ্যই না বলে দেয়। এরপর ওর এখানে মিজিনের সাথে ফোনে কথা হয়। মিজিনকে বলে, আমি তোমার সাথে দেখা করতে আসছি, তুমি রেডি হয়ে থাকো। মিজিন প্রথমে না হু বললেও তারপরে সুন্দরভাবে রেডি হয়ে যায়। ওর মা ওকে সুন্দর পারফিউম দিয়ে প্রিপেয়ার করে দেয়। ওর বাবা বলে, এসবের দরকার নেই, আমাদের মেয়ে অনেক দূরই এগিয়ে গেছে। এরপর মিজিন একটু অভিমান করে জিয়ং এর সাথে দেখা করতে যায়। জিয়ং বলে, আমি তোমার জন্য টাইম বের করেই ফেলেছি, তোমার জন্য আমার একটু চিন্তা হচ্ছিল। এবার থেকে আমি রোজ শোয়ার আগে আর উইকেন্ডে তোমার জন্য টাইম স্পেন্ড করবো, তোমার জন্য সময় বের করব। তুমি বলো আর কি চাও আমার কাছ থেকে। তখনও বলে, চলো আমরা তাহলে দুপুরে দেখা করি। কিন্তু এখানে মিজিন মানা করে দেয়, বলে না, সন্ধ্যেবেলা ডিনারের জন্যই পারফেক্ট হবে। তারপর জিয়ং আবারও কাজে চলে যায়। এখানে আমরা চিয়ন হুইকে দেখি, ও এখানে ওর প্রস্তাবটার কথা ভাবে। যখন ও জিয়ংকে বলেছিল আমার সাথে শিওল চলো, তখন এখানে জিয়ং বলে দেয় যে এটা কোনো গুড আইডিয়া নয়, তুমি একজন ভালো অ্যাটর্নি হতে পারবে, তোমার মধ্যে যোগ্যতা আছে, তুমি এত তাড়াতাড়ি রিটায়ারমেন্টই বা কেন নেবে। পরের দিন সকালে ইমসান এসে ওদের কফি কাপগুলো ধুতে যায়। তখন এখানে কফি কাপগুলো ধুতে ধুতে বলে যে তুমি কি করে জানলে যে আমি সারা রাত এখানে কাজ করেছি বা কিছু। তখনও বলে, কি জানি আমার মনে হলো। তারপরে এটাও ভুল করে বলে ফেলে যে মিজিনের সাথে তুমি ডেট করছো। তখন জিয়ং অবাক হয়ে জিজ্ঞেস করলে বলে যে ও না না, এই ব্যাপারটা তো আসলে গাইয়ং বলেছে, আমি তো গাইয়ং এর আন্টি হই, সেই কারণে। তো বিষয়টায় জিয়ং এর একটুখানি খটকা লাগে, তাও বিশেষ কিছু বলে না।
এরপর প্রসিকিউটর জিয়ংয়ের জুনিয়র ওর জন্য অনেক ভালো মন্দ রান্না করে দেয়। তখন ও বলে মেয়েদেরকে বোঝা কিন্তু সত্যি ভারী অদ্ভুত, কারণ মিজিনকে দিনের বেলা দেখা করতে বললেও কিছুতেই দেখা করে না। এদিকে মিজিনেরও এই ব্যাপারটা নিয়ে চিন্তা হয়। গাইয়ংকে বলে আমি কি কোনোদিনই নর্মাল হব না। গাইয়ং ওকে পরামর্শ দেয় তুই সত্যিটা বরং জিয়ংকে বলে দে। ঠিক সেই মুহূর্তে ওর পটি পেয়ে যায়। আর এদিকে প্রসিকিউটর জিয়ংরা প্ল্যান করে যে আজকে গাইয়ংয়ের রুমে ওরা গিয়ে দেখবে যে ওখানে মিজিন আছে না ইমসান আছে, আর ওরা কী বা করছে। তাই জন্য প্রসিকিউটর জিয়ংয়ের জুনিয়র একটা খাবার নিয়ে ওদের নিচের রুমে গাইয়ংয়ের কাছে চলে আসে। গাইয়ং এদিকে আগে থেকে প্রসিকিউটরের জুনিয়রের ওপর ক্রাশ খেয়েই ছিল, তাই ওকে দেখে গল্প জুড়ে দেয়। ইমসান ইশারায় বলে তাড়াতাড়ি একে বের কর, আমার খুব জোর পটি পেয়ে গেছে। কিন্তু গাইয়ং কোনো কথাই শোনে না। দুজনে মিলে অনেক গল্প করতে থাকে। আর প্রসিকিউটর জিয়ংয়ের জুনিয়রও অনেক খুঁটিয়ে খুঁটিয়ে চারিদিক দেখে বলে যে তোমার কি এখানে খাবার খেতে ভালো লাগে, মানে পর্ক বেলির কথা বলছি। তো গাইয়ং বলে আমার দারুণ লাগে। এরা খাওয়া নিয়ে আলোচনা করতে থাকে। তারপর যে খাবারটা ওরা একসাথে এনেছিল সেটা ওরা একসাথেই খেতে আরম্ভ করে দেয়। আর দুজনে একসাথে ড্রিঙ্ক করতে করতে খাবার খেতে খেতে দুজনের অনেক ক্লোজও চলে আসে। এদিকে ইমসানের অবস্থা খারাপ হয়ে যায়। ও বারবার করে গাইয়ংকে ফোন করে বলার চেষ্টা করে আরে একে বের কর, আমার অবস্থা খারাপ। এদিকে এদের দুজনের মধ্যে রোম্যান্টিক মুহূর্তের সৃষ্টি হয়ে যায়। ইমসান তখন বাধ্য হয়ে বাইরে বেরিয়ে এসে বলে আমার খুব জোর টয়লেট পেয়েছে। ও তখন বাথরুমে চলে যায়। এর পরের সিনে আমরা এখানে জিয়ংকে দেখি। প্রসিকিউটর জিয়ং বলে ওর রুমে আমি এখানে ইমসানকে দেখলাম। আরও অনেক ভুলভাল বকতে থাকে। প্রসিকিউটর জিয়ং বলে এগুলো আমার জানার কোনো ইন্টারেস্ট নেই। জিয়ং শুধু ভাবতে থাকে যে সেদিন মিজিন তরবর তরবর করে গাইয়ংয়ের উপরে ফ্ল্যাটে কি করে চলে গেছিল, আর আজকে ইমসানও ওর ফ্ল্যাটেই রয়েছে। তো এই গাইয়ংয়ের ফ্ল্যাটে এরা দুজনেই থাকে, কিভাবে সম্ভব? তো এটা নিয়ে মিজিন বলে তোর উচিত ছিল না ওর সাথে এরকম প্রেম টেম করার, কারণ তুই জানিস যে প্রসিকিউটরের জুনিয়র ওনার ওয়াইফ টাইফ আছে। এই কথাটা শোনার পর গাইয়ং এর মনটা ভেঙে যায়। এদিকে জিয়ং একটা সিসিটিভি ফুটেজ চেয়ে পাঠায় যেটা মিজিনের বাড়ির সামনের ছিল। তো ও সমস্ত জায়গাতেই চেনাশোনা ছিল। এখানে সিসিটিভি ফুড ম্যানেজমেন্ট থেকে ওকে সিসিটিভি ফুটেজটা পাঠিয়ে দেওয়া হয়, যেখানে একটা ফুটেজেও দেখতে পায় যে মিজিনের বাড়ির সামনে ইমসানকেও দেখতে পায়। ইমসানকে দেখেও অবাক হয়ে যায়। পরে এখানে আমরা দেখি যে ডক্টর চিওলগা একটা কথা ভাবছে। ওকে যে ইমসান বলেছিল যে ওই তার গা থেকে একটা সুন্দর গন্ধ বের হয়, এই কথাটা ভাবতেই ডক্টর চিওলগার একজনের কথা মনে পড়ে যায়, যে স্মেলটা তার গা থেকে একটা অদ্ভুত ধরনের স্মেল, একটা ঠিক রক্তেরও গন্ধ পাওয়া যায়। এদিকে ইমসান চায় যে কোনোভাবেই এখানে জিয়ং আর চিয়ন হুই যেন কাছাকাছি আসতে না পারে। চিয়ন হুই কেসের একটা কিনারা করে ফেলে। ও এখানে ওকে হুইয়ের আরেকটা নাম বের করে ফেলে, বলে এই ইয়ংসাম বলে মহিলাটি এখানে সাসপিসিয়াস লাগছে, যে 20 বছর আগে নাম এন্ট্রি করেছিল। তারপরের সিনে ইমসানকে দেখি ও ইচ্ছা করে ওদেরকে ডিস্ট্র্যাক্ট করার জন্য এখানে কোল্ড ড্রিঙ্ক কিনতে চলে আসে, আর জিয়ংকে ডিস্টার্ব করার চেষ্টাও করে যাতে ওরা দুজনে শান্তিমতো কথা বলতে না পারে। এরপরে এই কাগজটা নিয়ে জিয়ং চলে আসে ও জুনিয়রকে বলে এই ব্যাপারটা নিয়ে ভালো মতো ইনভেস্টিগেট করতে। ওরা ইনভেস্টিগেট করে যে কে এই মহিলা ইয়ংসান বলে, যাকে আমাদের ধরতেই হবে। তারপরে সিনে আমরা এখানে দেখি ইমসানকে কুয়নের কাছে কেউ একটা যেন এই চিঠিটা পাঠিয়ে যাচ্ছে। আর চিঠিটা কে দিচ্ছে, আজকে হঠাৎ করে এই চিঠিটা ইমসান খুলে নেয়, যেখানে ঠান্ডা গলায় থ্রেট করা হয়েছিল ইমসানকেই। তো এই চিঠিটা দেখে কুয়ন বলে যে এটা কে পাঠাচ্ছে, তুমি এতদিন আমায় বলনি কেন? কুয়ন বলে আমি তোমাকে প্রোটেক্ট করার জন্য বলিনি, আমি তো আছি তোমায় প্রোটেক্ট করব। ইমসান এরপর ওই মহিলাটিকে ধরে, যে মহিলাটা রোজ এই চিঠিটা আদান প্রদান করতো। মহিলাটা বলে একজন মহিলা আমাকে বলেছে এটা দেওয়ার জন্য, আমি তার কথাতেই করছি, প্লিজ আমার কাজটা খেয়ে নিও না। এরপর ওরা একটা দূরে পাহাড়ি অঞ্চলে চলে যায়। সেই জায়গার থেকে এই চিঠিটা নাকি কেউ একটা নিয়ে আসে। এখানে ইমসান একাই চলে যায়। তো ইমসান যখন ওই পাহাড়ের উপরে চড়াইয়ে চড়তে শুরু করে তখন একটা পুরনো ভাঙা বাড়ি দেখানো হয়। বাড়িটার সামনে গিয়ে দরজা ঠকঠক করলে একজন মহিলা বেরিয়ে আসে। তাকে চিঠিটা দেখালেই সে ভয়ে দরজা বন্ধ করে দেয়। এটা দেখে ইমসান জোর করে তার বাড়িতে ঢোকার চেষ্টা করে, বলে এই চিঠিটা দিচ্ছ কেন দিচ্ছ, কি বলতে চাও আমাকে সামনাসামনি বলো। মহিলা তখন বলে যে আমি কাউকে একটা দেখেছিলাম আর আমাকে এই কাজটা করতে বলা হয়েছে, এই তো পেপারে যে মহিলাটা ছবি বেরিয়েছে সে আমাকে বলেছে। আর এখানেও আঙুল দেখিয়ে ওকে হুইয়ের ছবি দেখিয়ে দেয়। তো ওকে হুইয়ে কি আসল খুনি? এখানেই এই পর্ব কিন্তু শেষ হয়ে যায়।